হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আজকের ইউটিউব সেশনে। তো আজকে আমরা আসাম টেটের 2019-এর এলপি টেটের যে সিডিপি পেপার অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেই পেপারটি আমরা সলভ করব। তো যদি আপনি এই চ্যানেলে প্রথম নতুন হন তাহলে আপনি কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন সেটি প্রেস করতে ভুলবেন না। এবং যদি আপনার ভিডিওটি আপনার পছন্দের হয় তাহলে কাইন্ডলি এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তো প্রথম কোয়েশ্চেন শুরু হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 2019 আসাম টেটের এলপি লেভেলের জন্য। প্রথম কোয়েশ্চেন হচ্ছে ইফেক্টিভ টিচিং ইজ এ রেজাল্ট অফ। তো ইফেক্টিভ টিচিং কিসের রেজাল্ট, অর্থাৎ কীরকম করলে ইফেক্টিভ টিচিং হবে, মানে ফলপ্রসূ হবে, টিচিং লার্নিংটা ফলপ্রসূ হবে, শিক্ষাদান পদ্ধতি। তো এখানে 4টি অপশন দেওয়া আছে। প্রথম অপশনটি হচ্ছে টিচার্স অনেস্টি অ্যান্ড কমিটমেন্ট, সেটাও ঠিক আছে। টিচার্স নলেজ অ্যান্ড কন্টেন্ট, টিচার্স রেগুলারিটি ইন টিচিং, অবজেক্টিভ বেসড টিচিং বাই টিচার্স। কিন্তু এখানে 4টির মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশন বিটি, টিচার্স নলেজ অন কন্টেন্ট, অর্থাৎ টিচার্সদের সাবজেক্ট নলেজ হতে হবে। সাবজেক্ট নলেজ সেটি টিচারদের হতে হবে। সাবজেক্ট নলেজ বা কন্টেন্ট নলেজ সেটাকে কন্টেন্ট নলেজকে সাবজেক্ট নলেজও বলা হয়। তো টিচার্সদের সাবজেক্ট নলেজ খুব বেশি হতে হবে, তখনই কোনো টিচিং প্রসেসটি ইফেক্টিভ হয়। বাকি 3টি অপশনের মধ্যে একটু রাইট আছে, অর্থাৎ টিচার্সদের অনেস্টি কমিটমেন্ট হতে হবে এবং অবজেক্টিভ বেসড, অর্থাৎ টিচিং লার্নিং প্রসেসটি অবজেক্টিভ বেসড হতে হবে। কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে অপশন বিটি। Which of the following is or are the characteristic of formative evaluation? তো আমরা জানি ইভ্যালুয়েশন দু ধরনের হতে পারে, স্কলাস্টিকের মধ্যে পড়ে ইভ্যালুয়েশন। তো স্কলাস্টিকের মধ্যে ইভ্যালুয়েশন দু ধরনের হতে পারে, একটি হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে FA, আরেকটি হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট মানে SA। তো ফরমেটিভ ইভ্যালুয়েশন যেটি ডায়াগনস্টিক টেস্টিং করা হয়, যেখানে সবসময় স্টুডেন্টদের বারবার টেস্ট করা হয়, যখন শিক্ষাদান চলছে তখনই ওদেরকে বারবার টেস্ট করা হয়, সেটি হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। কিন্তু সামেটিভ যখন এন্ড অফ দ্য সেমিস্টারের যেটি এক্সাম, ফাইনাল এক্সাম হচ্ছে, অ্যানুয়াল এক্সাম, সেটি হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। তো এখানে দেওয়া আছে অপশন এ যে ইট ইজ ডায়াগনস্টিক অ্যান্ড রেমেডিয়াল, সত্যি এটা রাইট। ইট গিভস প্রভিশন অফ ইফেক্টিভ ফিডব্যাক, এটাও রাইট, মানে এটাই ফরমেটিভ ইভ্যালুয়েশনের ক্যারেক্টারিস্টিক। ইট ইজ এ টাইপ অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কিন্তু এটা হবে না, প্রোডাক্ট ইভ্যালুয়েশন নয়, টাইপ অফ প্রোডাক্ট ইভ্যালুয়েশন নয়, ফরমেটিভ অ্যাসেসমেন্ট। অপশন ডি হচ্ছে ইট গিভস অপরচুনিটি অফ স্টুডেন্টস পার্টিসিপেশন, এটা ঠিক, মানে ফরমেটিভ ইভ্যালুয়েশনে স্টুডেন্টদের পার্টিসিপেশন আছে। তো এখানে আমরা পাচ্ছি A, B এবং D, এই 3টি হচ্ছে আমাদের অপশন। তো অপশন এ আমরা পাই যে A, B, D এটি আছে, অর্থাৎ রাইট অ্যান্সারটি হচ্ছে A, B and D। তো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু এমফেসাইজ দ্যাট ক্রিয়েটিভিটি শুড বি মেজার্ড বাই মেজারিং ইটস এলিমেন্টস। তো এটার রাইট অ্যান্সার হবে টরেন্স। তো টরেন্স উনি হচ্ছেন যিনি ক্রিয়েটিভিটিতে অনেক অবদান রেখেছেন, তিনি এক ধরনের পায়োনিয়ারও বলতে পারবেন। ক্রিয়েটিভিটির গিলফোর্ড এবং টরেন্স এক ধরনের পায়োনিয়ার, ক্রিয়েটিভিটি টেস্টের পায়োনিয়ার। তো এখানে টরেন্স হচ্ছেন যিনি ফার্স্ট পারসন যিনি বলছেন যে ক্রিয়েটিভিটি শুড বি মেজার বাই মেজারিং ইটস এলিমেন্টস মেজার করে ক্রিয়েটিভিটি মেজার করতে হবে, মাপতে হবে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, টরেন্স। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ইন ইনক্লুসিভ টার্ম এক্সেপশনাল চিলড্রেন মিনস। তো এক্সেপশনাল চিলড্রেন আমরা অলরেডি জানি যে এক্সেপশনাল চিলড্রেন হচ্ছে যারা গিফটেড বা স্লো লার্নার বা মেন্টালি একটু রিটার্ডেড, তো ওদেরকে আমরা এক্সেপশনাল চিলড্রেন বলি এবং ওদের জন্য আমরা স্পেশাল এডুকেশনের ব্যবস্থা করি। স্পেশাল এডুকেশন, এক্সেপশনাল বা চিলড্রেন উইথ স্পেশাল নিডস CWSN, ওদের জন্য আমরা
স্পেশাল এডুকেশনের ব্যবস্থা করে থাকি। এবং এক্সেপশনাল চিলড্রেন হচ্ছেন যারা গিফটেড, যারা ইন্টেলিজেন্ট, যারা স্লো লার্নার, যারা ব্যাকওয়ার্ড, যারা মেন্টালি রিটার্ডেড চিলড্রেন, তো ওদেরকে আমরা এক্সেপশনাল চিলড্রেন বলি। তো শুদ্ধ আনসারটি হচ্ছে অপশন ডি, এক্সেপশনাল চিলড্রেন হচ্ছেন গিফটেড, ইন্টেলিজেন্ট, ব্যাকওয়ার্ড, মেন্টালি রিটার্ডেড চিলড্রেন। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে which of the following are important elements of achievement motivation of students? এখানে হোম এনভায়রনমেন্ট দেওয়া আছে, হোম এনভায়রনমেন্ট অ্যান্ড স্কুল এনভায়রনমেন্ট দেওয়া আছে, এরপর হোম এনভায়রনমেন্ট, স্কুল এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট দেওয়া আছে এবং স্কুল এনভায়রনমেন্ট। কিন্তু শুদ্ধ উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ হোম এনভায়রনমেন্ট, স্কুল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট। এই তিনটি এলিমেন্টই হচ্ছে ইম্পর্টেন্ট এলিমেন্ট, খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেগুলো স্টুডেন্টদেরকে মোটিভেশনে সাহায্য করে। তো শুদ্ধ উত্তরটি হচ্ছে হোম এনভায়রনমেন্ট, স্কুল এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টেকনিক অফ ফস্টারিং ক্রিয়েটিভিটি ইন চিলড্রেন ইনক্লুড কনসেপ্ট প্রেজেন্টেশন, গ্রুপ ডিসকাশন, প্রবলেম সলভিং। তো তিনটিই শুদ্ধ, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ মানে ফস্টারিং ক্রিয়েটিভিটি ফস্টার করতে, শিশুর মধ্যে সৃজনশীলতা সেটা বিকাশের জন্য ধারণার উপস্থাপন, দলীয় আলোচনা, সমস্যার সমাধান, তিনটির মাধ্যমে একজন শিশুর মধ্যে সৃজনশীলতার বিকাশ সম্ভব। এবং এই তিনটির মাধ্যমে শিশুর মধ্যে সৃজনশীলতার বিকাশ করা সম্ভব। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অর্থাৎ 6 এর আনসার হচ্ছে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে which of the following is not a part of motivational process? তো মোটিভেশনাল প্রসেস অর্থাৎ অনুপ্রেরণার প্রক্রিয়ার অংশ নয় কোনটি নিচের মধ্যে? প্রথম হচ্ছে নিড, এটি কিন্তু মোটিভেশনাল প্রসেসের পার্ট। ড্রাইভস ও পার্ট। ইনসেন্টিভস অর্থাৎ রিওয়ার্ডকে আমরা ইনসেন্টিভই বলি, তো রিওয়ার্ডও কিন্তু পার্ট। একমাত্র হেরেডিটি অর্থাৎ বংশগতি এটি পার্ট নয় মোটিভেশনের। অর্থাৎ মোটিভেশনের জন্য ড্রাইভস, নিড দরকার বা ইনসেন্টিভ, রিওয়ার্ড এটি ইম্পর্টেন্ট। তো অপশনটি হবে অপশন ডি হচ্ছে মোটিভেশনের প্রসেসের পার্ট নয়, প্রক্রিয়ার পার্ট নয়। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ইন্টেলিজেন্স, আইকিউ এর সূত্রটি কি হচ্ছে? আইকিউ এর সূত্রটি হচ্ছে আইকিউ ইকুয়াল টু মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। তো এটি হচ্ছে শুদ্ধ উত্তর, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। এরপরে কোয়েশ্চেন হচ্ছে 9, টু কনক্রিটাইজ দ্য অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস ইন এ স্লো লার্নার্স ক্লাসরুম দ্য বেস্ট মেথড ফর এ টিচার। অর্থাৎ কোনো স্লো লার্নারদের মানে ক্লাসরুমে কোনো একটি আইডিয়া, কোনো একটি ধারণা যদি বোঝাতে হয়, অ্যাবস্ট্রাক্ট ধারণা অর্থাৎ যেগুলো কাল্পনিক অর্থাৎ কাল্পনিক যেগুলো ধারণা, সেগুলো যদি আমাদেরকে অবাস্তব বা কাল্পনিক ধারণা সেগুলো আমাদেরকে বোঝাতে হয়, ভালো করে কনক্রিটাইজ করতে হয়, তাহলে সহজে বোধগম্য করতে হয়, তাহলে আমাদেরকে কি মেথড ইউজ করতে হবে? তো অপশন আছে লেকচার মেথড, এটি হবে না, কিন্তু বাচ্চাদের জন্য লেকচার মেথড সুইটেবল নয়। হোম অ্যাসাইনমেন্ট, এটিও কিন্তু হবে না। ডিসকাশন মেথডও হবে না। ডিসকাসের মাধ্যমে একটি স্টুডেন্টকে আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ অবাস্তব বা কাল্পনিক কোনো আইডিয়া, কনসেপ্ট সহজে বোধগম্য করাতে পারবো না। একমাত্র ডেমনস্ট্রেশন মেথড, অর্থাৎ আমরা যদি প্রদর্শন পদ্ধতি ইউজ করি, সায়েন্সে যেমন প্রদর্শন পদ্ধতি বা অন্য সাবজেক্টেও প্রদর্শন পদ্ধতির মাধ্যমে আমরা কোনো একটি বাচ্চাকে ইজিলি বোধগম্য করতে পারি কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অবাস্তব কনসেপ্ট। তো শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন ডি, ডেমনস্ট্রেশন মেথড। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে as a teacher which of the following is the best way to motivate delinquent children অর্থাৎ হচ্ছে যারা চুরি করার প্রবণতা, যারা চুরি করে বা কোনো অপরাধ করার প্রবণতা যাদের মধ্যে আছে ওদেরকে ডেলিনকুয়েন্ট চিলড্রেন বলে। তো বিশেষ করে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে অনেক ডেলিনকুয়েন্ট চিলড্রেন পাওয়া যায়, অর্থাৎ এই প্রবণতা একটু থাকে, প্রবাবিলিটি অনেক থাকে। তো
একজন টিচার হিসাবে আপনি কিভাবে মোটিভেট করতে পারবেন ডেলিনকুয়েন্ট চিলড্রেন, যারা অপরাধ করে ওদেরকে কিভাবে মোটিভেট করতে পারেন ভালো করে পড়ার জন্য বা ভালো করে স্কোর করার জন্য, সেগুলো মোটিভেট কিভাবে করতে পারবেন। তো অপশন এখানে দেওয়া আছে ABCD। ইনাফ অপরচুনিটি ফর গেমস স্পোর্টস শুড বি প্রোভাইডেড ইন স্কুল। তো স্কুলে গেমস স্পোর্টস খেলাধুলা এগুলোর মাধ্যমে অ্যাক্সেস ফ্রিডম। তো যদি ওদেরকে বেশি ফ্রিডম দেওয়া হয় তাহলে কিন্তু ওরা আরও খারাপ হবে, তে অপশন বি হবে না। দে শুড বি লেফট উইদাউট এনি ট্রিটমেন্ট, ওদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া উচিত, এটি কিন্তু ভুল হবে না, ওদেরকে ছেড়ে দিলে আরও ওরা চুরি করবে। এক্সেস একাডেমিক প্রেশার, যদি ওদেরকে খুব প্রেশার দেওয়া হয়, এক্সেস একাডেমিক প্রেশার দেওয়া হয় মানে পড়ার প্রেশার দেওয়া হয়, তাহলে ওদেরকে ভালো করা যাবে, এটি কিন্তু ভুল। ওদেরকে পড়াশোনার প্রেশার না দিয়ে ওদেরকে খেলাধুলায় মনোযোগ করিয়ে এরপর আস্তে আস্তে ওদেরকে পড়ায় আনতে হবে। তো অপশন এই হবে সবচেয়ে কারেক্ট, অর্থাৎ ওদেরকে খেলাধুলায় একটু মনোযোগ, খেলাধুলার মাধ্যমে পড়াশোনাতে টেনে আনা, সেটি হবে বেস্ট মেথড যারা অপরাধ প্রবণতা স্টুডেন্ট ওদেরকে। তো অপশনটি হচ্ছে অপশন এ। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কনসেপ্ট রিইনফোর্সমেন্ট ইজ এন ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ কনসেপ্ট রিইনফোর্সমেন্ট। তো রিইনফোর্সমেন্ট আমরা পাই যে অপারেন্ট কন্ডিশনিং থিওরিতে রিইনফোর্সমেন্টের টার্মটি আমরা পাই, অর্থাৎ পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট, কীভাবে পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট মাধ্যমে আমরা বাচ্চারা পড়াশোনা শিখে, লার্নিং শিখে। তো এই কনসেপ্টটি হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং থিওরির। তো অপশনটি হবে রাইট অপশনটি হবে অপশন বি, অপারেন্ট কন্ডিশনিং থিওরি অফ লার্নিং। তো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে ইন প্রজেক্ট মেথড অফ টিচিং দ্য রুল অফ টিচার ইজ। প্রজেক্ট মেথডে টিচারের রুলটা কি হবে। তো প্রজেক্ট মেথড অর্থাৎ একটি বাচ্চাদেরকে প্রজেক্ট একটি দেওয়া হবে, এরপর ওরা নিজে নিজে খুঁজে বের করবে। কোনো একটা প্রজেক্ট দেওয়া হলে, কোনো একটা প্রবলেম দেওয়া হলে ওদেরকে ঘরে বসে ওরা কোনো ডিসকাভারির মাধ্যমে কিছু করতে পারবে। ডিসকাভারির আরেকটি মেথড আছে হিউরিস্টিক মেথড বলা হয় ওকে হিউরিস্টিক মেথডে বাচ্চারা নিজে কিছু ডিসকাভার করে। হিউরিস্টিক অর্থাৎ হচ্ছে ডিসকাভার। তো বাচ্চারা লাস্ট ইয়ারে কোয়েশ্চেন এসেছিল হিউরিস্টিক মেথডের উপর। তো প্রজেক্ট মেথডে করা হয় বাচ্চাদেরকে একটি প্রবলেমের উপর একটি প্রজেক্ট দেওয়া হয় ওদেরকে সলভ করার জন্য। তো টিচারের রুল কি হবে প্রজেক্ট মেথডে। তো অপশনটি হবে অপশন সি, অর্থাৎ টিচারকে একজন ফ্রেন্ড হতে হবে, বাচ্চাদের ফিলোসফার হতে হবে, অর্থাৎ দার্শনিক, ওদেরকে গাইড করতে হবে কিভাবে করতে হবে কিভাবে না, কোনটি ব্যবস্থা নিতে হবে কোনটি না, সেই বিষয়ে ওদেরকে জাস্ট সিম্পলি একটু গাইড করে দিতে হবে প্রজেক্ট মেথডে, সেটি হলো টিচারের দায়িত্ব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান এক্সট্রোভার্ট পার্সোনালিটি ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তো পার্সোনালিটির মধ্যে দু ধরনের আছে, একটি হচ্ছে ইন্ট্রোভার্ট, অর্থাৎ যারা সবসময় একটু লাজুক টাইপের, যারা কথাবার্তা বলতে বেশ ইচ্ছুক নয় বা নিজে সারাদিন ঘরে বসে থাকে বা কোনো ফ্রেন্ডস খুব কম ওদের। আরেকটা টাইপ হচ্ছে এক্সট্রোভার্ট। তো এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট দুটি টাইপ আছে। তো এখানে বলা হচ্ছে যে এক্সট্রোভার্ট পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক কি, অর্থাৎ কোনটি ক্যারেক্টারিস্টিক বলতে পারবো যে সেটি এক্সট্রোভার্ট পার্সোনালিটির বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক। সোশিয়ালি ভেরি অ্যাক্টিভ অ্যান্ড সেন্সিটিভ, এটি শুদ্ধ, অর্থাৎ ওরা খুব বেশি সোশিয়ালি অ্যাক্টিভ, সোসাইটির কোনো কাজে ওরা সবসময় ইনিশিয়েটিভ পদক্ষেপ গ্রহণ করে। অলওয়েজ ফাউন্ড বিজি ইন থিঙ্কিং, এটা কিন্তু হবে না, ওরা সারাদিন থিঙ্কিংয়ে থাকে না কিন্তু এক্সট্রোভার্ট লোকেরা। এরপর হচ্ছে এমফেসিস অন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক রেদার দেন গ্রুপ ওয়ার্ক, এটিও হবে না, ওরা সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকে না কিন্তু ওরা। নেক্সট হচ্ছে ফ্লেক্সিবল আউটলুক অ্যান্ড ফ্রেন্ডলি নেচার, অর্থাৎ এটি শুদ্ধ। ফ্লেক্সিবল আউটলুক অর্থাৎ ওদের যে আউটলুক, ওদের যে মেন্টালিটি, সবসময় অন্যদেরকে হেল্প করার মেন্টালিটি থাকে,
সবসময় মানুষদেরকে সেবা বা কোনো মানুষের প্রবলেম পড়লে ওদেরকে সেবা করার ইচ্ছুক থাকে, সবসময় ওরা অ্যাক্টিভ থাকে, অর্থাৎ সোসাইটিতে অ্যাক্টিভ থাকে, ক্লাসে অ্যাক্টিভ থাকে, সব দিকে অ্যাক্টিভ থাকে। ফ্রেন্ডলি ইন নেচার, ওরা খুব বন্ধুভাবাপন্ন লোক, অর্থাৎ ফ্রেন্ড বানাতে খুব ইচ্ছুক থাকে। তো অপশন ডিটি মানে এই ডি অপশনটি রাইট, শুদ্ধ, এবং এ শুদ্ধ। এরপর হচ্ছে ফ্রি ফ্রম ইমোশনাল প্রবলেমস, ওরা কিন্তু অনেক ফ্রি, মানে ইমোশনাল কোনো প্রবলেমস, কোনো ইমোশনাল কমপ্লেকশন যদি হয় ওরা কাউকেও শেয়ার করবে, হয় টিচার, না হলে ওদের গার্জিয়ান, না হলে প্যারেন্টস, না হলে ফ্রেন্ডস, কাউকে ওরা এল্ডারদেরকে ওরা শেয়ার করবে, এবং সেই জন্য ওদের যে ইমোশনাল প্রবলেম সেটা পুরো মুক্ত হবে, লাইক ওদের কোনো ভিতরে কোনো প্রবলেম থাকবে না, ওরা সবগুলা মানে মানুষদেরকে, ওদের বন্ধুদেরকে শেয়ার করবে। তো এক্সট্রোভার্টের পার্সোনালিটির এই হলো বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক। তো এ ডি আছে অপশন সিতে, তো রাইট অপশন হচ্ছে অপশন সি, এ ডি অ্যান্ড ই। একটি কোয়েশ্চেন আসতে পারে যে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট এই যে দুজনের পার্সোনালিটি সেটি কে দিয়েছিলেন? তো রাইট অ্যান্সারটি হবে কার্ল ইয়াং, CARL, কার্ল, JUNG, জে কে যে উজ্জ থাকবে, তো প্রোনাউন্সিয়েশনটি হবে ইয়াং, কার্ল ইয়াং। উনি হচ্ছেন ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট এই দুজনের পার্সোনালিটির উদ্ভাবক, অর্থাৎ পায়োনিয়ার, বা উনি দিয়েছেন ডেভেলপ করেছেন থিওরিটি, ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট, কার্ল ইয়াং। তো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে স্কুল অফ সাইকোলজি অ্যান্ড দেয়ার সাপোর্টার। তো সাইকোলজি এবং সাপোর্টার, তো এখানে আমরা প্রথমে হচ্ছে বিহেভিয়ারিজম। তো অলরেডি আমরা জানি বিহেভিয়ারিজম হচ্ছে BF স্কিনার হচ্ছেন বিহেভিয়ারিজম থিওরিটি ডেভেলপ করেছিলেন। এরপর হচ্ছে সাইকো অ্যানালাইসিস, আমরা জানি যে এটি হচ্ছে ফ্রয়েড। এরপর হচ্ছে কনস্ট্রাকটিভিজম, বাইগটস্কি, এবং জেস্টাল্ট থিওরি যেটা হচ্ছে জেস্টাল্টিজম, সেটি হচ্ছে ওয়ার্থহেইমার। অর্থাৎ এখানে শুদ্ধ উত্তরটি হবে অপশন বি, অর্থাৎ A2, B3, C4 এবং D1। তো রাইট অ্যান্সারটি হচ্ছে অপশন বি। তো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে নাম্বার 15, which of the following is not carried out in post-active phase of teaching? তো আমরা অলরেডি জানি যে phases of teaching আছে 3 ধরনের phase of teaching। প্রথমটি হচ্ছে প্রি-অ্যাক্টিভ, এরপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ বা ইন্টারঅ্যাক্টিভ, এবং 3 নম্বর হচ্ছে পোস্ট অ্যাক্টিভ। এই তিনটি হচ্ছে ফেজ, টিচিং লার্নিং এর ফেজ হচ্ছে 3 ধরনের। তো নিচের মধ্যে এখানে বলা যাবে প্রি অ্যাক্টিভ হচ্ছে এই তিনটির উপর একটি বিশদ ভিডিও অলরেডি দেওয়া আছে, আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া আছে, যদি জানতে হয় তাহলে এখানে খুঁজে বের করলে ভালো হবে। তো এখানে বলা হয়েছে যে প্রথম অপশন দেওয়া আছে ডিফাইনিং দ্য রিয়েল বিহেভিয়ারাল চেঞ্জ, এরপর হচ্ছে সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ইভালুয়েশন টেকনিক, চেঞ্জিং দ্য টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিজ অফ টিচিং, সেটিং অফ এডুকেশনাল অবজেক্টিভ। তো এই যে অপশন ডি সেটি কিন্তু ভুল, অর্থাৎ এটি হচ্ছে না এডুকেশনাল অবজেক্টিভ, এটি সবচেয়ে প্রথমে আসবে, অর্থাৎ প্রি অ্যাক্টিভে এটি আসবে, এবং বাকি তিনটি পোস্ট অ্যাক্টিভ ফেজে সাধারণত করা হয়ে থাকে। ডিফাইন দ্য রিয়েল বিহেভিয়ারাল চেঞ্জ, কী চেঞ্জ হয়েছে একটা বাচ্চার মধ্যে, এরপর ইভ্যালুয়েশন টেকনিক কোনটি নিলে ভালো হবে, এবং টেকনিক বদলানো, সেটি কিন্তু থার্ড ফেজ, অর্থাৎ পোস্ট অ্যাক্টিভ ফেজে এই তিনটি আসে, এবং 4 নম্বরটি কিন্তু আসবে প্রি অ্যাক্টিভ ফেজে, এটি আসবে প্রি অ্যাক্টিভ ফেজে। তো অপশন হচ্ছে অপশন ডি। তো নেক্সট হচ্ছে আব্রাহাম মাসলো, যিনি হচ্ছেন হিউম্যানিস্টিক থিওরি দিয়েছিলেন, হিউম্যানিস্টিক থিওরি অফ নিড। তো এখানে উনি যে থিওরি দিয়েছিলেন
সেফটি নিডস, লাভ অ্যান্ড বিলঙ্গিং। প্রথমে আসবে ফিজিওলজিক্যাল নিডস অর্থাৎ বায়োলজিক্যাল নিডস, এরপর আসবে সেফটি নিডস অর্থাৎ সেফটি অ্যান্ড সিকিউরিটি নিডস আসবে, এরপর আসবে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, এরপর আসবে স্টিম নিডস বা সেলফ স্টিম নিডস, এবং লাস্ট হবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। এটির উপরও একটি বিশদ ভিডিও আছে, এই চ্যানেলে পাবেন আপনারা। তো রাইট আনসারটি হচ্ছে অপশন বি। তো অ্যাকচুয়ালি আব্রাহাম ম্যাসলো, যিনি একটি পিরামিড অফ নিড দিয়ে এরকম একটি পিরামিড তৈরি করেছিলেন নিডসের, এবং সেটি অনুযায়ী সবচেয়ে নিচে থাকবে ফিজিওলজিক্যাল বা বায়োলজিক্যাল নিডস, এরপর সেফটি নিডস, এরপর লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, এরপর এই সেলফ স্টিম, এবং সবচেয়ে শেষে অর্থাৎ সবচেয়ে এখানে চূড়ায় থাকবে পিকে থাকবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, when a problem has more than one probable solution, then the thinking process which create those probable solution for the problem is called। তো অলরেডি আমরা জানি ডাইভারজেন্ট থিঙ্কিং এবং কনভার্জেন্ট থিঙ্কিং, আরও থিঙ্কিং আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, কিন্তু দুই ধরনের থিঙ্কিং, ডাইভারজেন্ট এবং কনভার্জেন্ট। ডাইভারজেন্ট যেখানে একটি প্রবলেমে পড়লে অনেক ধরনের চিন্তা আমরা অনেক ধরনের সলিউশন আমরা যখন পাই, তো ওদেরকে ডাইভারজেন্ট থিঙ্কিং বলে, যাকে বহুমুখী চিন্তা বলে। কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে একটি প্রবলেমে পড়লে যখন সেটি প্রবলেম থেকে উদ্ধার হওয়ার জন্য কেবলমাত্র একটি প্রবলেম বের করা হয়, সেটি হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং। তো এখানে বলা হয়েছে যে মোর দেন ওয়ান সলিউশন অর্থাৎ একটি থেকে বেশি, অর্থাৎ ডাইভারজেন্ট থিঙ্কিং। ডাইভারজেন্ট থিঙ্কিংকে বহুমুখী চিন্তা বলা হয়, এবং এটি হচ্ছে শুদ্ধ উত্তর। অর্থাৎ ডাইভারজেন্ট থিঙ্কিংয়ে মোর দেন ওয়ান প্রবেবল সলিউশনে চিন্তা করা হয়, চিন্তার সময় অনেক সলিউশন বের করা হয়, কোনটি বেস্ট হবে সেটি চুজ করে এরপর সেই প্রবলেমটি সলভ করা হয়। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, which theory of learning emphasis on making the student active for the discovery of knowledge in place of becoming a passive listener। কোন থিওরি অফ লার্নিংয়ে বাচ্চাদেরকে অ্যাক্টিভ করে রাখা হয়। একটি কথা মনে রাখতে হবে যে মডার্ন যে স্কুল এডুকেশনের যে টিচিং লার্নিং প্রসেস, সেটি হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক বা লার্নার সেন্ট্রিক। স্টুডেন্ট সেন্ট্রিক অর্থাৎ বাচ্চা কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক বা ছাত্র কেন্দ্রিক, বা লার্নার সেন্ট্রিক। কিন্তু ট্রেডিশনাল মেথড হচ্ছে টিচার সেন্ট্রিক, অনেক আগে ছিল টিচার সেন্ট্রিক, সেই মেথডটি ইউজ করা হতো। অর্থাৎ শিক্ষকরাই একটি ক্লাসের সব কিছু ছিলেন, টিচারদের কোনো ভূমিকা ছিল না। কিন্তু বর্তমান মডার্ন এডুকেশনের যে মেথডটি হচ্ছে সেটি হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক বা লার্নার সেন্ট্রিক, অর্থাৎ বাচ্চা কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক বা ছাত্র কেন্দ্রিক। তো এখানে বলা হচ্ছে একটা বাচ্চাকে অ্যাক্টিভ রাখার জন্য, এবং স্টুডেন্ট সেন্ট্রিকে বাচ্চারা পুরোপুরি বাচ্চারাই অ্যাক্টিভ থাকে, এবং টিচার্সদের রুল মাত্র তিনি একজন গাইড হবেন বা ফ্যাসিলিটেটর হবেন, বা উনি একজন জাস্ট ফিলোসফার হবেন বা মেন্টর হবেন। তো ততটুকুই টিচারদের দায়িত্ব। কিন্তু টিচার সেন্ট্রিককে প্রথমে যে সেটি ট্র্যাডিশনাল মেথড অফ টিচিং ছিল, সেটাতে টিচাররাই সব কিছু ছিলেন। তো এরপরে কোয়েশ্চেন হচ্ছে, এখানে আনসারটি হচ্ছে 18-এর ডি অপশনটি, অর্থাৎ কনস্ট্রাকটিভিস্ট থিওরি। তো কনস্ট্রাকটিভিস্ট থিওরির মতে যে বাচ্চারাই স্টুডেন্টরাই অ্যাক্টিভ হয়ে কোনো কিছু শিখতে পারবে, খুব অ্যাক্টিভ হয়ে নিজেরা কোনো কিছু কনস্ট্রাক্ট করতে পারবে, কোনো কিছু বানাতে পারবে, কোনো কিছু রচনা করতে পারবে। সেটি হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট থিওরিস্টের মেইন আইডিয়া। এবং এখানে অপশন আরও দেওয়া আছে, জেস্টাল থিওরি হবে না, স্টিমুলাস রেসপন্স থিওরি হবে না, কন্ডিশনিং থিওরি হবে না, কারণ এই তিনটিতে বাচ্চারা অনেক প্যাসিভ। কিন্তু কনস্ট্রাকটিভিস্ট থিওরিতে বাচ্চারাই পুরোপুরি অ্যাক্টিভ। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, which of the following characteristics are exhibited by mentally healthy teacher? একজন মেন্টালি হেলদি টিচারের কি বৈশিষ্ট্য থাকবে? তো এখানে অপশন দেওয়া আছে, they know well about their strengths only,
they know well about their weaknesses only. এটি হবে না, কিন্তু এটি হবে ওরা নিজের স্ট্রেংথ জানবে। ওয়েল অ্যাবাউট আদার্স উইকনেস, মানে অন্যের উইকনেস জানা সেটা মেন্টালি হেলদি টিচারের বৈশিষ্ট্য নয়। নিজের উইকনেস জানা সেটি বৈশিষ্ট্য হতে পারে, কিন্তু অন্যের, যে এখানে অন্যের বলা হয়েছে, আদার্স বলা হয়েছে, অর্থাৎ অন্যের উইকনেস জানা সেটা অনেক মানে মেন্টালি হেলদি টিচারের বৈশিষ্ট্য নয়। দে ফাইন্ড মিনস অফ কারেক্টিং দেয়ার ওন মিস্টেক, এটি 100% রাইট, অর্থাৎ নিজেরা কোনো ভুল করলে সেটা ওরা রেকটিফাই করতে পারবে, অর্থাৎ সলভ, মানে সেটা কারেক্ট করা, সেই মিস্টেকটি কারেক্ট করতে ওরা ইচ্ছুক। দে আর স্যাটিসফাইড উইথ দেয়ার জব, সেটিও রাইট, অর্থাৎ ওরা যে জবে থাকবেন সেটা ওদের মানে স্যাটিসফাইড থাকবেন, বারবার অ্যাংশাস এরকম বিহেভ করবেন না। এরপর হচ্ছে দে অ্যাকসেপ্ট ফেইলিয়ার ভেরি ইজিলি, এটা কিন্তু ভুল, পুরোপুরি ভুল। ওরা সহজে ইজিলি ডিফিট অ্যাকসেপ্ট করবেন না। তো এখানে অপশন এ, সি এবং ডি রাইট, তো এটি হচ্ছে রাইট অ্যান্সার, এ, সি, ডি, অর্থাৎ ডি অপশনটি রাইট। তো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে সৃজনশীলতার স্তরতত্ত্ব বা হু ডেভেলপড দ্য লেভেল থিওরি অফ ক্রিয়েটিভিটি। লেভেল থিওরি অফ ক্রিয়েটিভিটি দিয়েছিলেন টেইলার দিয়েছিলেন লেভেল থিওরিটি, ক্রিয়েটিভিটির লেভেল থিওরিটি। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে সাইকোড্রামা কি? তো সাইকোড্রামা হচ্ছে এক ধরনের সাইকোথেরাপি। তো এটা হচ্ছে এক ধরনের সাইকোথেরাপি, মেন্টাল থেরাপি, যেটি ডেভেলপ করেছিলেন JL মরেনো বলে একজন সাইকোলজিস্ট ছিলেন। উনি ডেভেলপ করেছিলেন সাইকোড্রামা, সেই থেরাপিটি। তো রাইট অ্যান্সার হচ্ছে এ ফর্ম অফ সাইকোথেরাপি, অপশন সি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ইন এ ক্লাসরুম টিচার শুড গেইন প্রিলিমিনারি অ্যাটেনশন অফ স্টুডেন্টস টু ইম্পার্ট এ লেসন ইফেক্টিভলি। ইন দিস কেস হুইচ অফ দ্য লজ অফ লার্নিং ইজ অ্যাপ্লাইড। তো আমরা অলরেডি জানি যে 3টি লজ আছে, লজ অফ রেডিনেস, লজ অফ এক্সারসাইজ এবং লজ অফ ইফেক্ট। তো এখানে শুদ্ধ উত্তরটি হচ্ছে লজ অফ রেডিনেস, অর্থাৎ প্রস্তুতির নীতি। তো শ্রেণীকক্ষে শিক্ষককে পাঠদান ফলপ্রসূভাবে সম্পাদন করার জন্য ছাত্রছাত্রীর প্রারম্ভিক মনোযোগ আকর্ষণ করতে হবে। তো এটি হচ্ছে লজ অফ রেডিনেস। প্রথমে টিচার যখন ক্লাসে ঢুকবেন সব ছাত্রদেরকে মানে মেন্টালি প্রিপেয়ার করবেন, ওদের অ্যাটেনশনটা ওনার দিকে আনবেন। তো সেটি হচ্ছে লজ অফ রেডিনেসের একটি জিনিস, একটি পার্ট, আসপেক্ট। তো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে লেকচার মেথড অফ টিচিং ইজ। তো অলরেডি বলে দিয়েছিলাম লেকচার মেথডটি টিচার সেন্ট্রিক, মানে আর কিছু হবে না, স্টুডেন্ট সেন্ট্রিক হবে না, সাইকোলজি সেন্ট্রিক হবে না। লেকচার মেথড এটি হচ্ছে কিন্তু ট্রেডিশনাল মেথড, অলরেডি বলে দিয়েছি, ট্রেডিশনাল মেথড হচ্ছে লেকচার মেথড। এবং স্টুডেন্ট বা লার্নার সেন্ট্রিক মেথড এটি হচ্ছে মডার্ন মেথড। মডার্ন স্কুলে, আজকালকার স্কুল এডুকেশনে এটি কিন্তু স্টুডেন্ট সেন্ট্রিক এবং লার্নার সেন্ট্রিক টিচিং মেথডগুলো। তো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে অ্যাজ এ লিডার দ্য টিচার মাস্ট ট্রাই টু কি অ্যাটেন পাওয়ার সুপ্রিমেসি। এটি ভুল, পাওয়ার সুপ্রিমেসি স্টুডেন্টের উপর উনি আনতে চাইবেন না। বি অথরিটেটিভ, ডিক্টেটরশিপের মতো ব্যবহার করতে পারবেন না। অ্যাটেন ডিক্টেটরশিপ মতো হতে পারবেন না। বি ডায়নামিক, তিনি গতিশীল হতে হবে, অর্থাৎ সবসময় ওনার রুলটা ডিফারেন্ট রুল, উনি ফ্রেন্ড হতে হবে, টিচার হতে হবে, বন্ধু হতে হবে, গাইড হতে হবে, ফিলোসফার হতে হবে। তো এজ এ টিচার ওনাকে অনেক ডায়নামিক হতে হবে। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে দ্য লজ অফ এক্সারসাইজ এমফেসাইজেস অন। তো শুদ্ধ উত্তরটি হবে অপশন এ, কনস্ট্যান্ট প্র্যাকটিস অফ ইউজফুল লার্নিং। তো লজ অফ এক্সারসাইজে এই অ্যাসপেক্টটিকে এই অ্যাসপেক্টটি করা হয় যে কনস্ট্যান্ট প্র্যাকটিস অফ ইউজফুল লার্নিংয়ের জন্য লজ অফ এক্সারসাইজে এমফেসিস মানে জোর দেওয়া হয় তাকে। তো বাকিগুলো হবে না। তো লজ অফ অপশন, শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে
তো পিয়াজেটের থিওরি আমরা পেয়েছিলাম যে পিয়াজেটের পিয়াজেট অর্থাৎ জন পিয়াজেটের যে থিওরি দিয়েছিলেন উনি, সেটি হচ্ছে কগনিটিভ থিওরি অফ ডেভেলপমেন্ট। সেখানে তিনি 4টি স্তরের 4টি লেভেলের কথা বলেছিলেন। প্রথমে আসছে সেন্সরি মোটর স্টেজ, এরপর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, এরপর হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ এবং এরপর হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। এটির উপরেও বিশদভাবে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনি না দেখলে সেটি দেখতে পারবেন। তো শুদ্ধ উত্তরটি হচ্ছে অপশন এ, এটি হচ্ছে রাইট সিকোয়েন্স অর্থাৎ ক্রনোলজিক্যাল অর্ডারটি হচ্ছে অপশন এ শুদ্ধ, বাকিগুলো ভুল। তো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে হু ইজ দ্য ফাদার অফ চাইল্ড সাইকোলজির পিতৃগণ, জনক, শিশু মনোবিজ্ঞানের জনক কে? তো এটি অনেক ইজি এবং এক্সপেক্টেড কোয়েশ্চেন। সেটি হচ্ছে জন পিয়াজেকে বলা হয় ফাদার অফ চাইল্ড সাইকোলজি, স্ট্যানলি হলকে বলা হয় ফাদার অফ ডেভেলপমেন্টাল সাইকোলজি। তো এখানে কোনো অপশনই রাইট নয়, জন পিয়াজে হচ্ছেন ফাদার অফ চাইল্ড সাইকোলজি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ স্টেপস এফেক্টিভ ডোমেইন অফ লার্নিং? তো এফেক্টিভ ডোমেইন, 3টি ডোমেইন আছে লার্নিংয়ের, কগনিটিভ, এফেক্টিভ এবং সাইকোমোটর। কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর। তো 3 ধরনের ডোমেইন আছে লার্নিংয়ের। কগনিটিভ দিয়েছিলেন হ্যারল্ড ব্লুম দিয়েছিলেন কগনিটিভ অ্যাসপেক্ট অফ লার্নিং দিয়েছিলেন হ্যারল্ড ব্লুম। তো এখানে যে সিকোয়েন্স আছে সেগুলো নিয়ে আমরা বিশদভাবে ডিসকাস করব পরে। তো শুদ্ধ উত্তরটি হবে যে লেভেল সিকোয়েন্স আছে সেটি হচ্ছে রাইট অ্যান্সারটি হচ্ছে অপশন এ অর্থাৎ রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজেশন, ক্যারেক্টারাইজেশন। এটি হচ্ছে রাইট অ্যান্সার অপশন এ। এরপরে কোয়েশ্চেন হচ্ছে থিওরি অফ ইন্টেলিজেন্স। অনেক থিওরি অফ ইন্টেলিজেন্স আছে এবং ওদের প্রপাউন্ডার্স অর্থাৎ মেইন এক্সপোনেন্ট যারা ডেভেলপ করেছিলেন ওরা আছেন। তো এরপরে কোয়েশ্চেন হচ্ছে থিওরি অফ ইন্টেলিজেন্স 2 ফ্যাক্টর থিওরি দিয়েছিলেন স্পিয়ারম্যান, 2 ফ্যাক্টর থিওরি। এরপর হচ্ছে মাল্টি ফ্যাক্টর থিওরি দিয়েছিলেন থর্নডাইক। এরপর হচ্ছে গ্রুপ ফ্যাক্টর থিওরি, সেটি দিয়েছিলেন থার্স্টন এবং স্যাম্পলিং থিওরি দিয়েছিলেন থমসন। তো রাইট অ্যান্সারটি হচ্ছে অপশন ডি। লাস্ট কোয়েশ্চেনটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অন দ্য কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশের কোয়েশ্চেন এসেছিল অফ এ চাইল্ড ইজ or are in or correct? কোনগুলো কারেক্ট? Growth refers to only biological and physical changes, but development refers to mental, social, emotional changes. তো সেটি হচ্ছে রাইট। এরপরে অপশনটি হচ্ছে গ্রোথ ইজ স্ট্যাটিক, এটিও হচ্ছে রাইট, বাট ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস, এটি হচ্ছে রাইট। গ্রোথ ক্যান বি টেকেন প্লেস উইদাউট ডেভেলপমেন্ট, এটি কিন্তু ভুল। গ্রোথ হতে পারবে, ডেভেলপমেন্ট ছাড়া গ্রোথ হবে সম্ভব। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর টেকেন প্লেস থ্রু আউট দ্য লাইফ, এটি কিন্তু ভুল। অনলি ডেভেলপমেন্ট টেকস প্লেস থ্রু আউট দ্য লাইফ, কিন্তু গ্রোথটা স্ট্যাটিক। তো এই দুইটি ভুল, অর্থাৎ অপশন এ অ্যান্ড বি। রাইট অ্যান্সারটি হচ্ছে অপশন বি। তো এই হলো সিডিপির 2019-এর সব সলভড কোয়েশ্চন। তো নেক্সট ভিডিওতে আমরা আপার প্রাইমারি সিডিপিগুলো আমরা দেখে নেব।